যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উক্তি। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার সাহিত্য ও সংস্কৃতির এক মহীরু। তিনি ছিলেন কবি, সাহিত্যিক, দার্শনিক ও সঙ্গীত স্রষ্টা। এমনকি শিক্ষাবিদ হিসেবেও তিনি বিশ্বজুড়ে পরিচিত ছিলেন। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি। পাশাপাশি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এখানে আসবেন। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমাদের সাথে থাকবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কুষ্টিয়া জেলা কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নে অবস্থিত রবি ঠাকুরের কুঠিবাড়ি। এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একসময় বসবাস ও সাহিত্য চর্চা করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি কুষ্টিয়া শহর থেকে দূরত্ব প্রায় 15 থেকে 20 কিলোমিটার। কুষ্টিয়া শহর থেকে আপনি ব্যাটারি চালিত রিক্সা, অটো, সিএনজি বা ইজি বাইক ইত্যাদি যানবাহনে খুব সহজেই 15 থেকে 20 কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে শিলাইদহ রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি পৌঁছাতে পারবেন। আমি একটি ব্যাটারি চালিত অটো ভ্যানে চেপে এসেছি, তাই ভ্যান থেকে নেমে এবার হাঁটতে হাঁটতে যেতে শুরু করলাম কুঠিবাড়ির দিকে। পর্দায় এখন যেটা আপনারা দেখতে পারছেন, এটাই রবীন্দ্র কুঠিবাড়ির মেন গেট। এই গেট দিয়ে রবীন্দ্র কুঠিবাড়ির ভেতরে প্রবেশ করতে হবে, তবে প্রবেশ করার আগে টিকিট সংগ্রহ করতে হবে। আমি টিকিট সংগ্রহ করার জন্য কাউন্টারের সামনে গিয়ে সিরিয়াল দিলাম। এবং টিকিট সংগ্রহ করে আমি রবীন্দ্র কুঠিবাড়ির ভেতরে প্রবেশ করলাম। টিকিটের মূল্য মাত্র 30 টাকা। তবে ভেতরে পা রাখার সঙ্গে সঙ্গে মনে হলো ইতিহাস আজ নিজে কথা বলছে, কারণ এই কুঠিবাড়িতে বসেই কবিগুরু কলম ধরেছিলেন। এইবার আমার সামনে যে ফটকটি দেখতে পাচ্ছেন, এই ফটক দিয়ে ঢুকেই চোখে পড়বে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সেই কুঠিবাড়ি। কথিত আছে 19 শতকের শেষভাগে জমিদারি তদারকির কাজে রবীন্দ্রনাথ ঠাকুর শিলাইদহে আসেন এবং এই কুঠিবাড়িটি ছিল ঠাকুরের পরিবারের জমিদারি কাচারি বাড়ি। কিন্তু সময়ের সাথে সাথে এবং কালের বিবর্তনে এটি হয়ে ওঠে কবিগুরুর একান্তই আশ্রয়, যেখানে তিনি প্রশাসনিক কাজের ফাঁকে ফাঁকে ডুবে যেতেন সাহিত্য চর্চায়। পর্দায় এখন যেটি দেখতে পাচ্ছেন, এটি রবি ঠাকুরের ব্যবহৃত আলমারি। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত পালকি। আজও কেবল এটি একটি বাহন নয়,
এটি কবিগুরুর জীবনযাত্রা, সময়কাল ও তার চিন্তার নীরব সাক্ষী হয়ে আছে এখনো। সে সময় ব্রিটিশ আমলে বাংলায় যাতায়াতের অন্যতম মাধ্যম ছিল পালকি, আর জমিদারি কাজ ও গ্রাম বাংলা পরিদর্শনের সময় রবীন্দ্রনাথ ঠাকুর এই পালকি ব্যবহার করতেন সে সময়। পর্দায় এখন যেটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত খাজনা আদায় করার টেবিল। এই টেবিলটিতে বসেই রবি ঠাকুর সে সময় খাজনা আদায় করতেন। এটি কেবল একটি আসবাবপত্র নয়, এটি বাংলার জমিদারি ব্যবস্থার এক জীবন্ত ইতিহাস। রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনে অসংখ্য চিঠি লিখেছেন। তিনি পরিবারের সদস্যদের জন্য লিখেছেন, সাহিত্যদের জন্য লিখেছেন, বন্ধুদের জন্য লিখেছেন, শিক্ষাবিদদের এবং বিশ্বখ্যাত ব্যক্তিদের উদ্দেশ্যেও তিনি অসংখ্য চিঠি লিখেছেন। সেই চিঠির কিছু অংশ এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে এখনও। তবে রবীন্দ্রনাথ ঠাকুরের হাতের লেখা চিঠিগুলো বাংলার সাহিত্যের এক অমূল্য সম্পদ, কারণ সে সময় এগুলো শুধু ব্যক্তিগত যোগাযোগের মাধ্যম ছিল না, এগুলো ছিল তার চিন্তা, অনুভূতি, দর্শন ও মানবিকতার সরাসরি প্রকাশ। কবিগুরুর হাতের লেখায় ধরা পড়ে এক জীবন্ত মন, যে মন নিরন্তর ভাবছে মানুষকে নিয়ে, সমাজ, প্রকৃতি ও সৃষ্টির অর্থ নিয়ে। শিলাইদোহা কুটিবাড়ি দোতলা বিশিষ্ট একটি ভবন। নিচতলাটি জমিদারি ও প্রশাসনিক কাজের জন্য ব্যবহার হতো, আর দোতলাটি সাহিত্য চর্চার পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুর থাকার ঘর হিসাবে ব্যবহার করত। তাই আমি দোতলাটি দেখার জন্য সিঁড়ি দিয়ে উপরে চলে আসলাম। নিচে দেখব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। দোতলাতে উঠে একটি কক্ষে প্রবেশ করে চোখে পড়ল কিছু ছবি। আসলে রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনে দেশ ও বিদেশের বহু বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং সেই সাক্ষাৎকারের কিছু ছবি দেখতে পেলাম এখানে। রবীন্দ্রনাথ ঠাকুর যাদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, যেমন মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু, সরোজিনী নাইডু এবং আচার্য জগদীশ চন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, এমনকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাথেও তিনি শৈশবকালে সাক্ষাৎ করেছিলেন। পাশাপাশি শোনা যায় বিদেশেও বিশেষ বিখ্যাত ব্যক্তিদের সাথেও সাক্ষাৎ করেছিলেন, যেমন আলবার্ট আইনস্টাইনের সাথেও তিনি সাক্ষাৎ করেছিলেন। পর্দায় এখন যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘরটা রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহার করতেন। এবং আমার সামনে যে আলনাটা এখন দেখতে পাচ্ছেন, এই আলনাটা ওনার ব্যবহারকৃত আলনা। এবং আলনার পাশেই যে ছবিটা ওনার দেখতে পাচ্ছেন, এই ছবিটা উনি ৭৫ বছর বয়সে উনি দেখতে এমন ছিলেন। এবং আলনার ওই পাশে লক্ষ্য করবেন একটা খাট আছে। হ্যাঁ, এই খাটটা উনি ব্যবহার করতেন এবং এই খাটের ওপর বসে উনি সাহিত্য চর্চা করতেন। আসলে কর্তৃপক্ষ জিনিসগুলো খুব সুন্দর করে সংরক্ষণ করে রেখেছে এখানে, আর পর্যটক যারা আসে এখানে দেখতে খুব সতর্কতার সাথে এগুলো দেখে। আমিও সতর্কতার সাথে এগুলো দেখলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আসলে এগুলো আমাদের এখন রাষ্ট্রীয় সম্পদ। পর্দায় এখন যেটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত নৌকা বা স্পিড বোট।
আজও সেই নৌকা বা স্পিড বোটের সামনে দাঁড়ালে মনে হয় এটি শুধু নদীতে ভাসি নাই, এটি ভেসেছে কবিগুরুর ভাবনা, মানুষের প্রতি ভালোবাসা আর সৃষ্টির অনন্ত খোঁজে। আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত ইঞ্জিন চালিত নৌকা আধুনিকতার ও প্রকৃতির এক অপূর্ব মিলন। এই নৌকা আমাদের শেখায় গতি যতই আধুনিক হোক তার মূল শক্তি আসে নীরবতা, প্রকৃতি আর মানুষের কাছ থেকেই। দোতলার প্রশস্ত বারান্দায় দাঁড়ালেই চোখে পড়বে অপরূপ এক সৌন্দর্য, চারপাশে ছড়িয়ে থাকা সবুজ প্রকৃতি। এই বারান্দাতে দাঁড়িয়েই রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতির দিকে তাকিয়ে হারিয়ে যেতেন গভীর চিন্তায়, আর সেই নীরব মুহূর্তগুলোই জন্ম দিত অমর কবিতা আর গানের। আসলে এখানে দাঁড়িয়ে শব্দ করতেও যেন মন চায় না, মনে হয় নীরবতাই এখানে সবচেয়ে বড় ভাষা। এই দোতলায় উঠে বোঝা যায় কেন কবিগুরু প্রকৃতিকে এত ভালোবাসতেন। এই সৌন্দর্য শুধু চোখে পড়ে না, ধীরে ধীরে হৃদয়ের গভীরে গিয়ে বসে যায়। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 7 মে 1861 খ্রিস্টাব্দে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। তিনি জন্মেছিলেন এমন এক পরিবারে যেখানে শিল্প, সাহিত্য, সঙ্গীত ও চিন্তার চর্চা ছিল নিত্যদিনের সঙ্গী। তার পিতা দেবনাথ ঠাকুর ছিলেন ব্রাহ্মণ সমাজের বিশিষ্ট নেতা এবং মাতা সারদা দেবী ছিলেন শান্ত, স্নেহময় এক নারী। দীর্ঘ এক সৃষ্টিশীল জীবন শেষ করে রবীন্দ্রনাথ ঠাকুর 7 আগস্ট 1941 খ্রিস্টাব্দে কলকাতায় ইহলোক ত্যাগ করেন। তার মৃত্যুর দিনটি শুধু একটি মানুষের মৃত্যু ছিল না, সেদিন যেন একটি যুগের সমাপ্তি ঘটেছিল। এখন যে আম গাছগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এই আম গাছগুলি তিনি লাগিয়েছিলেন। রবি ঠাকুরের হাতে লাগানো এই গাছগুলি। এখন যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়ির পুকুরের পাড়ে যাওয়ার রাস্তা। এই রাস্তা ধরে হাঁটতেই মনে হচ্ছে প্রতিটা পা যেন ফেলার সঙ্গে সঙ্গে সময় ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে। এক পাশে শান্ত জলভরা পুকুর আর অন্য পাশে ছায়াঘেরা গাছপালা, সব মিলিয়ে পথটি হয়ে ওঠে গভীর ভাবনার সঙ্গী। এখান দিয়ে হাঁটলেই মনে হয় কবিগুরু হয়তো এই সবুজের মধ্যেই হাঁটতেন, থামতেন, ভাবনায় ডুবে যেতেন। প্রতিটা গাছ, প্রতিটা ছায়া যেন তার নীরব সাক্ষী এবং সঙ্গী হয়ে আছে। আজও এই কুঠিবাড়ির ভিতরে সবুজ পরিবেশ দর্শনার্থীদের মন কেড়ে নেয়। এটি আমাদের শেখায় নীরবতা আর প্রকৃতিই আসল সৌন্দর্য। বন্ধুরা, এই ছিল আজকের পর্বে কুটিবাড়ি ভ্রমণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন।
রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়ি থেকে বের হলেই চোখে পড়ে ভিন্ন এক দৃশ্য। ভেতরের নীরবতা পেরিয়ে বাইরে এলেই শুরু হয় জীবনের স্বাভাবিক কোলাহল। দুই পাশে সারি সারি ছোট ছোট দোকান, পথচারীদের যাতায়াত আর কথাবার্তা। পথটি খুব বড় নয়, কিন্তু প্রাণে ভরা। দোকানদারদের মুখে স্থায়ী গল্প, পর্যটকদের কৌতূহলী চোখ, সব মিলায় এখানে এক আলাদা ছন্দ তৈরি করে। এই দোকান পথ আমাদের মনে করিয়ে দেয় ইতিহাস কোনো বিচ্ছিন্ন বিষয় নয়। ইতিহাসের পাশেই জীবন চলে, মানুষ বাঁচে, ব্যবসা করে, হাসে। কুটিবাড়ির বাহিরে এই পথ তাই শুধু কেনাকাটার জায়গা নয়, এটি ইতিহাসের পাশে দাঁড়িয়ে থাকা বর্তমান সময়ের গল্প।